আমরা লাস্ট ক্লাসে স্ট্রেস কর্ষণ ক্র্যাকিং এর যে দুইটা এক্সাম্পল বলা হয়েছিল, একটা ছিল সিজন ক্র্যাকিং অফ ব্রাশ, সেটা দেখছিলাম। সিজন ক্র্যাকিং অফ ব্রাশ সেটা হচ্ছে ব্রাশে ঘটে, ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাশ, এখানে থাকতে হবে, ব্রাশের ভিতরে থাকতে হবে স্ট্রেস, থাকতে হবে প্লাস এনভায়রনমেন্ট হিসেবে অ্যামোনিয়া থাকতে হবে। এটা কোথায় হচ্ছিল? ব্রাশ কার্টিজ কেস, বুলেটের জন্য যে ব্রাশ কার্টিজ কেস থাকে সেখানে হচ্ছিল। বুলেটের জিওমেট্রি অনুযায়ী ব্রাশ কার্টিজের কেসকে ক্র্যাঙ্ক করা হয়, মানে বাঁকানো হয়। সেই জায়গায় বাঁকানো হয়েছে, রিডিউস করা হয়েছে, এখানে বাঁকানো হয়েছে, এখানে বাঁকানো হয়েছে। এই সমস্ত জায়গায় বাঁকানোর জন্য এখানে হ্যামারিং করা হয়েছিল। এই সমস্ত জায়গায় স্ট্রেস ডেভেলপ করেছে, স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট করা হয়। এবং এই কেসগুলো যখন স্ট্রেস অবস্থা আছে, এখানে নো স্ট্রেস, যখন কেসগুলো ট্রপিক্যাল কোন এরিয়াতে ছিল এবং হেভি রেইনফলের কারণে এনভায়রনমেন্টে যখন অ্যামোনিয়া চলে আসছিল, তাহলে তখন হচ্ছে কি এই সমস্ত জায়গাগুলোতে স্ট্রেস প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়া এখানেও আছে কিন্তু এখানে স্ট্রেস ছিল না, ফলে দেখা গেল এই সমস্ত জায়গা থেকে ফেল করে গেল, এই সমস্ত জায়গা দিয়ে ফেল করে গেল, ক্র্যাক ডেভেলপ। এটাকে বলা হচ্ছে সিজন ক্র্যাকিং, এবং এটা শুধু হেভি রেইনফলের সময় হয়। কারণ এই কম্বিনেশন থাকতে হবে, ম্যাটেরিয়াল পুরোটা যদি ধরি, ম্যাটেরিয়াল ব্রাশ হতে হবে, স্ট্রেস থাকতে হবে, অ্যামোনিয়া থাকতে হবে। এই ম্যাটেরিয়াল এখানে ব্রাশ না হয়ে এখানে এটা যদি স্টিল হতো, এসএস হতো, হ্যাঁ, আর এই স্ট্রেস আর অ্যামোনিয়া থাকতো, তাহলে সিজন ক্র্যাকিং অফ এসএস হবে না, ব্রাশে হবে। এটা আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছি। এবার করবো কস্টিক এমবেডলমেন্ট। এখানে এইটা ঘটে হচ্ছে এসএস অফ স্টেনলেস স্টিল, কস্টিক এমবেডলমেন্ট অফ এসএস। কস্টিক বলতে আমরা সোডিয়াম ক্লোরাইড এই ধরনের কম্পাউন্ডকে বুঝে থাকি, যেটা সি ওয়াটারে থাকে। তা একটা বয়লার ছিল, পানি গরম করে রাখতে হয়, গরম পানির প্রয়োজন হয়। তো বয়লারের ডাইমেনশনটা হচ্ছে এরকম, এরকম একটা জিওমেট্রি থাকে বয়লারের, সিলিন্ড্রিক্যাল শেপের। এবং কোন ইন্ডাস্ট্রি, সমুদ্রের কাছে কোন ইন্ডাস্ট্রি যেগুলো অনেক কুল পানির প্রয়োজন হয়, সেগুলো সমুদ্রের কাছাকাছি করা হয়, সমুদ্রের পানি নেওয়া হয়। তা আমাদের দেশে সমুদ্র সব জায়গায় নেই, সেজন্য নদীর কাছাকাছি করা, নদীর পানি নেওয়া। সমুদ্রে বয়লার এরকম একটা রাখা হয়েছে সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের পানি সেখানে ঢুকেছে। এই দিক দিয়ে ধরলাম এন্ট্রি, ওয়াটার এন্ট্রি, সি ওয়াটার এন্ট্রি হয়, আর এই দিক দিয়ে হট ওয়াটার, হট সি ওয়াটার বেরিয়ে যায়, যেটা আমার প্রয়োজন। এটা আমার প্রয়োজন। এখন বয়লারের এই সেকশনটাকে, এই রাউন্ড সেকশনটার সাথে এই পাশের এই সেকশনটা এখানে জয়েন করার সময় রিবেট জয়েন করা হচ্ছে। রিবেট জয়েন্ট কি ক্রেভিস কারেকশন পড়ানোর সময় বলেছিলাম। রিবেট জয়েন্ট হচ্ছে যে এরকম একটা প্লেট আর নিচে আর একটা প্লেট, এই দুটো প্লেটকে জয়েন করার জন্য বিভিন্ন ভাবে আমরা জয়েন করতে পারি। রিবেট জয়েন্টটা করা হয় যে একটা ছিদ্র করা হয়, দুই প্লেট বরাবর একটা ছিদ্র করা হয়, এবার ছিদ্র দিয়ে অন্য আর একটা রড শেপ কোন মেটালিক কিছু পাঁচ করানো হয়। পাঁচ করানোর পরে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই সাইডটাকে এরকম চ্যাপ্টা করে দেওয়া হয়, এই সাইডটাকেও এরকম চ্যাপ্টা করে।
নাট বোল্ট যেমন কাজ করে এটা সেরকম কাজ করে। রিবেট জয়েন্ট হচ্ছে পার্মানেন্ট জয়েন্ট, আর নাট বোল্ট হচ্ছে যে আমি খুলে আনতে পারি। সো এটা বেরোবে না, এদিকেও বেরোবে না, এটা আর এদিকেও বেরোবে। রিবেট যখন করা হয় এই জায়গাটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপটা করা হয়, ফলে এই রিবেটের এখানে, রিবেট জয়েন্টের এখানে কি হয়ে যায়, স্ট্রেস ডেভেলপ করে যায় যদি আমি স্ট্রেস রিলিভিং না করি। এই যে বয়লারটা রিবেট জয়েন্ট করা হয়েছিল কি এই সেকশনটার সাথে, এই সেকশনটার সাথে এই সেকশনে, এই জায়গায় রিবেট জয়েন্ট করে দেওয়া ছিল। ভার্টিক্যাল সেকশনের সাথে হরিজন্টাল সেকশন রিবেট জয়েন্ট ছিল। এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এবং এর ভিতরে হট ওয়াটার ছিল, হট সি ওয়াটার ছিল। কিছুদিন পরে দেখা গেল কি এই বয়লারটা এক্সপ্লোশন হয়ে গেল। এমনি হট ওয়াটার একটু ডেঞ্জারাস, এই বয়লারটা এক্সপ্লোশন হয়ে গেল। কোথা দিয়ে এক্সপ্লোশন হলো, এই যে চারটে অ্যারো দেখেছি যেখানে রিবেট জয়েন্ট, সেই সমস্ত জায়গা of riveted boilers showed cracks of brittle failure occurred at the rivet holes. rivet hole এর কাছে এই সমস্ত জায়গা দিয়ে ফেল করে এটা এক্সপ্লোশন হয়ে গেল। এক্সপ্লোশন বলতে গরম পানি চতুর্দিকে ছিটিয়ে গেল। বয়লার এক্সপ্লোশন খুব ডেঞ্জারাস। আশেপাশে সারাউন্ডিং এ যদি কোনো হিউম্যান বিং থাকে তাদের গায়ে ফুটন্ত পানি পড়ে তারা মারা বার্নিং হয়ে যায়, মারা হয়ে যায়। সেই জন্য এই যেটাকে বলা হচ্ছে এক্সপ্লোশন। এই চার জায়গা থেকে যদি সব জায়গা অথবা তিন জায়গা অথবা দুই জায়গা দিয়ে যদি ফেটে যায়, ভিতরে গরম পানি চতুর্দিকে ছিটিয়ে যাবে, সেরকম। তারপরে এটাকে মেটালার্জিতে যেমন আগে ঘটনা ঘটে, তারপরে এক্সপ্লানেশন আসে কেন এরকম হলো, এবং অন্য জায়গাতে হয়, এই জায়গা দিয়ে হয়, এই জায়গায় হচ্ছে, এই জায়গায় হচ্ছে। তারপরে এই সমস্ত জায়গায় অ্যানালাইসিস করা হবে। অ্যানালাইসিস করে এখানে দেখা গেল এই জায়গায় সোডিয়াম অ্যানালাইসিস যেখানে হয়েছে সেই জায়গাটাই করা হলো, অন্য জায়গায় করা হলো। এই জায়গায় দেখা গেল যে সোডিয়াম ক্লোরাইডের পাউডার ছিল, সোডিয়াম ক্লোরাইডের পাউডার পাওয়া ছিল। সোডিয়াম ক্লোরাইডের পাউডার এখানেও ছিল, এখানেও থাকতে পারে, এটা অ্যানালাইসিস করা হয়নি, কিন্তু এই জায়গায় সোডিয়াম ক্লোরাইডের পাউডার ছিল। এখন ব্যাখ্যাটা হচ্ছে পরবর্তীতে এরকম, যখন রিবেটিং অপারেশন করা হয়েছিল এই জায়গায়, এই জায়গাটা যখন রিবেটিং অপারেশন করা হয়েছিল, সো হ্যামারিং করা হয়েছিল। ডিউরিং রিবেটিং অপারেশন কোল্ড ওয়ার, হ্যামারিং করা মানে কোল্ড ওয়ার, এন্ড দিস রেজাল্ট স্ট্রেস, ওই চার কোণাতে স্ট্রেস ছিল। তারপরে কি হলো, এবং ওখানে যখন ফেলিওর হলো সেখানে আমরা দেখতে পেলাম কি যে ওখানে কস্টিক সোডিয়াম ক্লোরাইড এর উপস্থিতি দেখা গেল। So brittle fracture in presence of caustic is known as caustic embrittlement. ওখানে জমে ছিল caustic সোডিয়াম ক্লোরাইড, সো ব্রিটল ফ্র্যাকচার হলো। এবং ব্রিটল ফ্র্যাকচার দেখে বোঝা যায় যে ডাকটাইল ফ্র্যাকচার নাকি ব্রিটল ফ্র্যাকচার। তোমরা যদি একটা গ্লাসের উপরে হ্যামারিং করো, সেরকম একটা গ্লাস হ্যামারিং এর উপর যদি হ্যামারিং করো, তাহলে কি হবে, গ্লাসটা ভেঙে যাবে। ভেঙে যে আমি ধরলাম দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা কেমন হবে, এটা যদি গ্লাস হয়, হ্যামারিং করে দাও আর টেনসাইল লোডে দাও, যেভাবে দাও, এটা যদি দুই টুকরা হয়, দুই টুকরাটা এরকম হয়, একটা এরকম আর একটা হচ্ছে এরকম। তো ব্রিটল ফ্র্যাকচারের নমুনাটা হচ্ছে এরকম, যেখান থেকে তার ছিঁড়ে যাচ্ছে, যেখান থেকে ভেঙে যাচ্ছে, সেখানে কোনো রিডিউস সেকশন হচ্ছে। হয় একটা ডাকটাইল ম্যাটেরিয়াল যদি না হয়, সে এটাকে ডাকটাইল ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। এটাকে যদি টেনসাইল লোডে রাখি, এটা যখন ভেঙে যাবে, মাঝখান দিয়ে তোমরা টেনসাইল করেছো, যখন ভেঙে যাবে তখন এরকম হবে। এরকম হবে। সো মাঝখানে এই এতটুকু ক্রস সেকশন এরিয়া, এটা কি হচ্ছে, রিডিউস হয়েছে, ক্রস সেকশন রিডিউস হয়েছে। ডাকটাইল ম্যাটেরিয়াল বলে সে ডাকটিলিটি শো করেছে, এক্সটেনশন অর রিডাকশন এটা শো করা, ফলে এই লেন্থটা বেড়ে গেছে। এই যে এটা এখানে আগে লেন্থ ছিল এই পর্যন্ত, এখন লেন্থ হচ্ছে এতটা, তো লেন্থ বেড়ে যাচ্ছে, এখন লেন্থ হচ্ছে এটা। অরিজিনাল লেন্থ ছিল অরিজিনাল ছিল এতটুকু। সো এই নেচার থেকে আমরা বুঝতে পারি দিস ইজ ডাকটাইল ফ্র্যাকচার।
আর এই নেচার দিকে আমরা বুঝতে পারি দিস ব্রিটল ফ্র্যাকচার। তো ওখানে দেখা গেছে যে কোনো এক্সটেনশন হয়নি, ম্যাটেরিয়ালের কোনো এক্সটেনশন, কোনো রিডাকশন কিছু হয়নি, সো ব্রিটল ফ্র্যাকচার হচ্ছে, সেই জন্য ইমব্রিটলমেন্ট। মানে বলা হচ্ছে যে ওই জায়গাটা স্ট্রেস এবং কস্টিক এই দুইটা মিলে ওই জায়গাটাকে ব্রিটল করে দিয়েছিল, এবং ব্রিটল করে দেওয়ার কারণে ওই জায়গাটা থেকে ফেলিওর হয়েছে। এবং ওই ক্র্যাকটা দেখা গেছে খুব ফাইন, অ্যাপিয়ারেন্সে খুব ফাইন, এবং সেই ফাইন ক্র্যাকটা খালি চোখে দেখা যায়নি। তাহলে কিভাবে বুঝলো ভেরি ফাইন? এটাকে রিভিল করতে হয়েছে, বোঝার জন্য ডাই পেনিট্রেন্ট টেস্ট মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে। ডাই পেনিট্রেন্ট টেস্ট মেথড তোমরা জানো যে এনডিটির কতগুলো টেকনিক আছে, নন ডিস্ট্রাকটিভ টেকনিক, তোমরা 222 এই কোর্সটাতে পড়েছো। তার ভিতরে একটা ছিল ডাই পেনিট্রেন্ট টেস্টিং, ডাই পেনিট্রেন্ট টেস্ট মেথড। সেটা কি? একটা মেটালের একটা সারফেসে যদি খুব খুব ফাইন ক্র্যাক থাকে, সারফেস খুব ফাইন ক্র্যাক, লাইন দিয়ে বোঝানো, খালি চোখে দেখানি, সেটাকে বোঝা যায় ডাই পেনিট্রেন্ট টেস্টের মধ্যে। কি করা হয়? প্রথমে একটা লিকুইড দেওয়া হয়, স্পেশাল কিছু লিকুইড আছে, এর উপর দিয়ে দেওয়া হয়। ওই লিকুইডটা করে কি, যে এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে এর ভিতরে ঢুকে যায়, একটু সামান্য একটু ফাঁক পেলে সেখান থেকে ঢুকে যায়। সো ওই লিকুইডটা এর ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়। তারপরে লিকুইডটা মুছে ফেলা। মনে আছে তো ডাই পেনিট্রেন্ট টেস্টিং? লিকুইডটা মুছে ফেলার পরে তাহলে কি হচ্ছে, এই অবজেক্টটা কি দাঁড়ালো? এই অবজেক্টটা দাঁড়ালো হচ্ছে যে এরকম একটা অবজেক্ট, সারফেসের লিকুইড মুছে ফেলা হয়েছে, কিন্তু যেখানে ক্র্যাকটা আছে ফাইন ক্র্যাক, সেই ক্র্যাকের ভিতরে লিকুইডটা ঢুকে গেছে, এখানে লিকুইড আছে, সেই লিকুইডটা আছে, ডাই, এটাকে বলা হয় ডাই, রঞ্জক পদার্থটা আছে, কিন্তু সারফেসে নাই। এইবার এমন একটা জিনিস এখানে লাগানো হয় যেটা কি করে, যেটা নেচারটা হচ্ছে এ যখন ওই ডায়ের সংস্পর্শে আসবে সে একটা ক্যারেক্টারিস্টিক কালার দিবে। সেটা আমাদের জানা আছে যে আমি যেটা দিব সেটা যদি ওই ডায়ের সংস্পর্শে আসে সে একটা লাল কালার দেবে বা নীল কালার দিবে। তাহলে আমি যে এখানে দিচ্ছি আমি জানি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গায় লিকুইড ঢুকে আছে। তা আমি যখন এরপরে থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপে যে ওই জিনিসটা দিব, এখানে দেবো, তো এখানে ওই জিনিসটা কিছু হচ্ছে না, এখানেও কিছু হচ্ছে না, কিন্তু এই জিনিসটা যখন এই জায়গায় আসছে, এই জায়গার ভিতরে তো ওই লিকুইডটা আছে, সো লিকুইডটার কন্ট্যাক্টে এসে এই জায়গায় কালারটা চেঞ্জ করে দেবে। সো আমি বুঝে ফেলবো যে এই জায়গায় ডাইটা ঢুকেছে। ডাইটাটা তো আর এমনি ঢুকেনি, নিশ্চয়ই এখানে একটা ফাইন ক্র্যাক আছে, সেই জন্য ডাইটা ঢুকেছে। এটা তোমাদের অলরেডি পড়া জিনিস, আমি একটু রিপিট করলাম। খুব ফাইন ক্র্যাক, ভেরি ফাইন ক্র্যাক, যেটা নেকেড আইতে দেখা যায় না, ইভেন যেটা ম্যাগনিফাইং গ্লাসও, লো ম্যাগনিফাইং গ্লাসও বোঝা যাবে না, সেটা ডাই পেনিট্রেন্ট টেস্টিং এর মাধ্যমে আমরা বের করতে পারি। এবং কস্টিং এমবেটেলমেন্টটা খুব ফাইন হয় তার ক্র্যাকসটা, এবং সেটা রিভিল হয় বাই ডাই পেনিট্রেন্ট টেস্টিং মেথড। তাহলে আমি কস্টিক এমবেটেলমেন্টে কি জিনিসটা দেখলাম এখানে, তাহলে আগের মতো যদি সামারি করি, এটা এসএস মেটালে হয়, ওই বয়লারটা ছিল এসএস। হ্যাঁ, আর কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে তোমার স্ট্রেস থাকতে হবে প্লাস কস্টিক থাকতে হবে আগের মতো। সো দিস ইজ দ্য কম্বিনেশন। এখানে যদি আমি অ্যামোনিয়া বলছি, এখানে যদি আমি ব্রাশ দেই আর স্ট্রেস থাকলো প্লাস কস্টিক থাকলো, নো, হবে না। সো ব্রাশে স্ট্রেস ক্রাশিং হতে গেলে কি হতে হবে? স্ট্রেস থাকবে প্লাস অ্যামোনিয়া থাকতে হবে। সো এই কম্বিনেশন মিলতে হবে, এইটার সাথে এইটা এখানে হবে, এইটার সাথেও হবে, কম্বিনেশন মিলতে হবে, অন্য কোনো কম্বিনেশন হলে হবে। তো সামারিতে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি all metal sorry,
সামারিতে যদি আমরা যাই যে all metal environment combinations, all metal environment combinations are not susceptible to stress corrosion crack. যেমন কি এসএসএ স্ট্রেস করশন ক্র্যাকিং হওয়ার জন্য শর্ত কি ক্লোরাইড কস্টিক এনভায়রনমেন্ট, কিন্তু এসএসএ অ্যামোনিয়া এনভায়রনমেন্টে হবে না, বাট নট ইন অ্যামোনিয়া এনভায়রনমেন্ট। আবার ব্রাসে স্ট্রেস করশন ক্র্যাকিং হওয়ার শর্ত কি অ্যামোনিয়া এনভায়রনমেন্ট, বাট নট ইন ক্লোরাইড এনভায়রনমেন্ট, কস্টিক এনভায়রনমেন্টে হবে। সো ম্যাচিং হতে হবে, একটা শর্ত আছে স্ট্রেস করশন ক্র্যাক। এবং আমাদের সৌভাগ্য, ইটস আওয়ার ফরচুনেট, যে এই ম্যাচিংটা আমাদের এভরিডে লাইফে বা সার্ভিস লাইফে খুব কম। নাম্বার অফ ডিফারেন্ট এনভায়রনমেন্টস ইন হুইচ এ গিভেন অ্যালয় উইল ক্র্যাক ইজ স্মল। এই কম্বিনেশনটা কম, যেমন আমরা দুইটা কম্বিনেশন দেখলাম, এরকম আরো কিছু আছে। তবে এই ম্যাচিং কম্বিনেশনটা খুব বেশি না, এটা আমরা ফরচুনেট। ফলে স্ট্রেস করশন ক্র্যাকিং খুব বেশি জায়গায় হয়। তারপরে ওই কথাটাই আবার বলা হয়েছে, স্টেনলেস স্টিল ডু নট ক্র্যাক ইন সালফিউরিক অ্যাসিড এনভায়রনমেন্ট হবে না, নাইট্রিক অ্যাসিড এনভায়রনমেন্ট হবে না, অ্যাসিডিক অ্যাসিড এনভায়রনমেন্ট হবে না, পিওর ওয়াটার হবে না, বাট ইন ক্লোরাইড, কিন্তু শুধুমাত্র ক্লোরাইড এনভায়রনমেন্ট হবে। কারণ ওই যে ম্যাচিং, এইটা স্ট্রেস করশন ক্র্যাকিং এর ম্যাচিং এর জন্য এইটা শর্ত, এইটা দিস ইজ দ্য ম্যাচিং, আর অন্যগুলোর সাথে সে ম্যাচটা হয় না। এবং এই ম্যাচিং কম্বিনেশনটা খুব কম নেচার। Now important variables affecting stress corrosion cracking, কি ভেরিয়েবল আছে যেগুলো স্ট্রেস করশন ক্র্যাকিং কে এফেক্ট করে? এটার মানে হচ্ছে যে আমি বলেছি ব্রাশ কম্বিনেশনটা কি অ্যামোনিয়া এনভায়রনমেন্ট, আর স্ট্রেস তো থাকতেই হবে। এখন এই ব্রাশের ভিতরে স্ট্রেস লেভেলটা কত হলে হবে? যে কোনো একটা অল্প একটু স্ট্রেস আছে তাতেই হবে না, একটা লেভেল আছে স্ট্রেস কত হলে হবে। তারপরে এই কোন ব্রাশটা বেশি সেন্সিটিভ, রেড ব্রাশ আর ইয়েলো ব্রাশ? তারপরে অ্যামোনিয়ার পার্সেন্টেজ কম হলেই হবে নাকি একটা সার্টেন পার্সেন্টেজ লাগবে? সো এইগুলো ফ্যাক্টর। সো যে স্ট্রেস করশন ক্র্যাকিং ঠিক এই কম্বিনেশন আছে, কিন্তু প্রত্যেকটার ব্রাশের কম্বিনেশনটা জিঙ্ক আর কপারের পার্সেন্টেজটা এমনই একটা পার্সেন্টেজ, অ্যামোনিয়া আছে কিন্তু অ্যামোনিয়ার পার্সেন্টেজটা এনভায়রনমেন্টে এমনই একটা পার্সেন্টেজ, স্ট্রেস আছে কিন্তু সেটা এমনই একটা লো, হয়তো হবে না। সো কোন জায়গায় যে হবে, সেই যে সমস্ত প্যারামিটার গুলো Recording stopped.
হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয়, আবার রেকর্ড Recording in progress. হ্যাঁ, আর হচ্ছে মেটাল স্ট্রাকচার, কি কি ফেজ আছে, এই সমস্ত প্যারামিটার গুলো তোমাকে এফেক্ট করে যে স্ট্রেস করেশন ক্র্যাকিংটা আদৌ হবে কি হবে না। ম্যাচিং তো ফার্স্ট শর্ত হচ্ছে ম্যাচিং, তারপরেও আবার এইগুলো শর্ত আছে, এইগুলো থাকতে হবে এবং এক্সটেন্টটা কি পরিমাণ হবে তা এই সমস্ত প্যারামিটার গুলো বলবে। ক্র্যাক মরফোলজি, ক্র্যাকের গঠনতন্ত্রটা কেমন, বিভিন্ন ধরনের হয় এবং গঠনতন্ত্রটাকে দেখানো হয়েছে বিভিন্ন বেসিস। ফার্স্ট হচ্ছে যে গ্রেইন বরাবর আর গ্রেইন বরাবর না, এই দুইটা। একটা হচ্ছে যে ইন্টারগ্রানুলার, গ্রেইন বরাবর ক্র্যাকটা প্রসিস, গ্রেইন বাউন্ডারি বরাবর ক্র্যাকটা প্রসিড করে, এটাকে ইন্টারগ্রানুলার। এই যে ক্র্যাকটা এখান দিয়ে গ্রেন আছে, গ্রেন বাউন্ডারি আছে, গ্রেন বাউন্ডারি লাইনটা বরাবর প্রসিড করে, এই যে এই সমস্ত এই গ্রেন বাউন্ডারি বরাবর প্রসিড করেছে, এটাকে বলা হয় ইন্টারগ্রানুলার। আরেকটা হচ্ছে যে হ্যাঁ গ্রেন বাউন্ডারি বরাবর হবে কিন্তু কিছু গ্রেইন বরাবর যাবে, সেগুলোকে বলা হয় ট্রান্সগ্রানুলার। যে আমি এই ডান সাইডের ফিগারটাকে যদি দেখি, এই লাইনটা হচ্ছে গ্রেইন বাউন্ডারি বরাবর, গ্রেইন বাউন্ডারি বরাবর, কিন্তু মাঝখান দিয়ে আবার এই লাইনটা হচ্ছে along the grain, along the grain. So grain প্রিফারেন্স আছে গ্রেইন বাউন্ডারি বরাবর, কিন্তু সাইড দিয়েও কিছু হবে, সেগুলো বলা হয় ট্রান্সগ্রানুলার। আর এটা পুরোটাই অলমোস্ট গ্রেইন বাউন্ডারি বরাবর, 90% or more than 90% গ্রেইন বাউন্ডারি, আর এটা হচ্ছে ট্রান্সগ্রানুলার। এই দুই ভাবে তাকে মরফোলজিটাকে ভাগ করা হচ্ছে, একটা ইন্টারগ্রানুলার, একটা ট্রান্সগ্রানুলার। আবার এইটাকেই আবার অন্য একটা নামকরণ করা হচ্ছে এই দুটাকে, এই ছবি দুটাকে। সেটা হচ্ছে কি, আচ্ছা এটা কোথায় দেখা যায় সেটা বলা হচ্ছে, এই দুইটাই দেখা যায়, both types are observed in high nickel alloys and iron chromium alloys দেখা যায়, এই দুই ধরনের। এই দুটোকে আবার অন্যভাবে দেখানো হয়েছে যে সিঙ্গেল ব্রাঞ্চ মাল্টি ব্রাঞ্চ। এইটাকে যদি আমি বলি, যেটাকে ইন্টারগ্রানুলার বলা হচ্ছে, একটা ব্রাঞ্চ, অন্য কোনো ব্রাঞ্চ নেই, একটা ব্রাঞ্চ বরাবর সে এগিয়ে যাচ্ছে। সো এইগুলো ইন সাম কেসেস দে আর উইদাউট এনি ব্রাঞ্চেস, কোনো ব্রাঞ্চ নেই, এটা সিঙ্গেল ব্রাঞ্চ। আর এটাকে যদি বলি মাল্টি ব্রাঞ্চ, গাছের ডালপালার মতো, হ্যাঁ, এই ঝাউ গাছ যেমন, আমরা নারকেল গাছ যেমন একটা ব্রাঞ্চের মতো উপরে উঠে যায়, সেরকম এটা। আর এটা হচ্ছে অন্য আম গাছের মতো, সাইড দিয়েও ডালপালা, শাখা প্রশাখা বেরিয়ে যাচ্ছে। ইন সাম কেসেস দে আর মাল্টি ব্রাঞ্চ, মাল্টি ব্রাঞ্চ। দুই ভাগে ভাগ করা হচ্ছে, বেসিসটা হচ্ছে দুই রকম। যেভাবেই ভাগ করা হোক না কেন, এইটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্র্যাক প্রসিস, ক্র্যাক এগিয়ে যায় জেনারেলি পারপেন্ডিকুলার টু অ্যাপ্লাইড স্ট্রেস। এই দুটো মেটালে যে দেখানো হয়েছে, এই দুটো মেটালের উপরে স্ট্রেসটা ছিল এই ডিরেকশন, সো এটার উপর ছিল এই ডিরেকশনে টেনসাইল লোড, এটার উপর ছিল এই ডিরেকশনে টেনসাইল লোড, সো তার সাথে পারপেন্ডিকুলারলি এগিয়ে যাচ্ছে। এবং এটা খুব মানে লজিক্যাল, দেখো যে এই দিক থেকে আমি টান দিচ্ছি, সরি উল্টা দিক, এই দিক থেকে টান দিচ্ছি, এই দিক থেকে টান দিলে কি হবে, সে এখান দিয়ে ক্র্যাকটা ডেভেলপ করা হবে, এখান থেকে ভাগ হবে। তাই হচ্ছে যদি আমি এইটাকে এই দিক থেকে টান দিতাম, এই দিক থেকে এইদিকে টান দিতাম, ওইভাবে ডেভেলপ না করে ক্র্যাকটা এইভাবে এইভাবে। So crack proceeds generally perpendicular to applied stress. Stress effects, ওই যে আমরা factors affecting stress correction cracking এর ভিতরে কতগুলো জিনিস আছে বলা হয়েছিল, টেম্পারেচার আছে, হ্যাঁ, স্ট্রেস আছে, সলিউশন কম্পোজিশন আছে, তারপর ম্যাটেরিয়াল কম্পোজিশন আছে,
স্ট্রেসের ইফেক্টটা কি সেটা এখানে বলা হচ্ছে যে স্ট্রেস যদি বাড়তে থাকে, ইনক্রিজ ইন স্ট্রেস ডিক্রিজ টাইম অফ ক্র্যাকিং টাইমটা কমিয়ে আনে। তবে এই স্ট্রেসের জন্য একটা মিনিমাম স্ট্রেস দরকার আছে। স্ট্রেস থাকলে হবে না। একটু আগে আমি যে বললাম যে সব ম্যাচিং হয়ে গেল, অ্যামোনিয়া হলো, ব্রাস হলো, তারপরে স্ট্রেস হলো, কিন্তু নাও হতে পারে, কারণ সব কন্ডিশন আছে। এই যে মিনিমাম একটা স্ট্রেস ভ্যালু থাকতে হবে, তার থেকে কম ভ্যালু থাকলে হবে না, ম্যাচিং হলে হবে না। এই মিনিমাম স্ট্রেসটাকে বলা হয় স্ট্রেস থ্রেশহোল্ড। সো এর থেকে বেশি স্ট্রেস থাকতে হবে। এখন এই থ্রেশহোল্ড ভ্যালুটা বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য, বিভিন্ন কন্ডিশনের জন্য বিভিন্ন রকম। সো প্যারামিটার তো একটা না, প্যারামিটার আরো আছে, টেম্পারেচার আছে, সলিউশন কম্পোজিশন আছে, ম্যাটেরিয়াল কম্পোজিশন আছে। সো এইগুলো যদি টেম্পারেচার, সলিউশন কম্পোজিশন, ম্যাটেরিয়াল কম্পোজিশন যদি আমার স্ট্রেস কারেকশনের জন্য ফেভারেবল হয়, তাহলে স্ট্রেস ভ্যালুটা, মিনিমাম স্ট্রেস ভ্যালু কি হবে, কম না বেশি? এইগুলো ফেভারেবল, এইগুলো যেটা আছে টেম্পারেচার, সলিউশন কম্পোজিশন, ম্যাটেরিয়াল কম্পোজিশন যা যা আছে সেইগুলো স্ট্রেস কারেকশনের জন্য ফেভারেবল। এই অবস্থায় থ্রেশহোল্ড ভ্যালু, সেই স্ট্রেসের থ্রেশহোল্ড ভ্যালু কমে আসবে নাকি কমে যাবে? কমে যাবে, রাইট। বলা হচ্ছে ইন সাম কেসেস যে এই মিনিমাম স্ট্রেস মানে হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু, সেটাকে থ্রেশহোল্ড ভ্যালু বলা হচ্ছে। ইন সাম কেসেস মিনিমাম সিগমা, দ্যাট ইজ থ্রেশহোল্ড ভ্যালু, কি হয়, ইল যে পয়েন্ট আছে, ডিজাইন যে পয়েন্ট আছে সেটা 10%। তার মানে হচ্ছে যে আমাদের আমি যদি এই লাইনটাকে 100 দিয়ে ইন্ডিকেট করি, সো তাহলে এই লাইনটা হবে, আমি বললাম এই লাইনটা হবে 10, আর এই লাইনটা ধরলাম 70। তা যখন এগুলো ফেভারেবল হবে তখন থ্রেশহোল্ড ভ্যালুটা হচ্ছে ইল্ড এস্টিমেট 10%। তার মানে এই জায়গায় থ্রেশহোল্ড থাকবে সিগমা থ্রেশহোল্ড টিএস, এটা হচ্ছে 10% অফ ইল্ড স্ট্রেস। আর অন্য আরেকটা কম্বিনেশনে যে এখানে টেম্পারেচার, সলিউশন কম্পোজিশন, ম্যাটেরিয়াল কম্পোজিশন এটা ফেভারেবল না, তাহলে কি হবে, স্ট্রেস ভ্যালুটা বেড়ে যাবে। সো ইন আদার কেসেস minimum sigma, that is the threshold value, 70% of yield stress. So এই জায়গায় sigma threshold, it is 70% of yield stress. So যেহেতু প্যারামিটার অনেকগুলো আছে, অতএব থ্রেশহোল্ড ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেটা অনেক নিচে নেমে আসতে পারে, খানিকটা উপরে উঠে। সেই কথাটাই উপরে বলা হচ্ছে, মিনিমাম ভ্যালুটা কত হবে, ডিপেন্ডস অন টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, অ্যালয় কম্পোজিশন উপর ডিপেন্ড করবে, এনভায়রনমেন্ট কম্পোজিশন উপর ডিপেন্ড করবে। পরে এক্সাম্পলটা স্ট্রেস নিয়ে আমরা কথা বলছি। এখন স্ট্রেস কিভাবে আসে? স্ট্রেস বিভিন্ন ভাবে আসতে পারে। অ্যাপ্লাইড, যে আমার সার্ভিস কন্ডিশনে যেটা আছে সেটা, তার উপরে একটা লোড আছে, অলরেডি একটা লোড আছে। যে এরকম একটা ম্যাটেরিয়াল আছে, ব্রাসেরই একটা আছে, ধরে নিলাম ব্রাস, এই কার্টিজ না, অন্য একটা কিছু আছে, কিন্তু সে একটা টেনসাইল লোড আছে, সো এই যে আমার সার্ভিস কন্ডিশনের মধ্যে লোড দিচ্ছে, সো দিস ইজ অ্যাপ্লাইড। রেসিডুয়াল হতে পারে। রেসিডুয়াল আর ওয়েল্ডিং দুটো খুব কাছাকাছি জিনিস। মানে ওয়েল্ডিং এর কারণে যে স্ট্রেস ডেভেলপ করে সেটাকে যদি আমি রিলিভ না করি, তাহলে যেটা থেকে গেল ওইটাকে আবার রেসিডুয়াল করবো। এটা শুধু ওয়েল্ডিং এর কারণে না, যে কোনো কারণে স্ট্রেস ডেভেলপ হয়ে আছে, আমি রিলিভ করিনি, ওইটাকে থেকে যাওয়া আগে থেকেই আছে, আমি সার্ভিস কন্ডিশনে অ্যাপ্লাই করছি না, কিন্তু আগে থেকে আছে, আমি রিলিভ করিনি, সেটাকে রেসিডুয়াল স্ট্রেস বলা হয়। ওয়েল্ডিং এর কারণে একটা রেসিডুয়াল স্ট্রেস হতে পারে। ওই যে আমাদের যেটাকে বলা হয়েছিল বয়লারের ক্ষেত্রে যেটা রিবেট বা সেটা, দ্যাট ইজ দ্য রেসিডুয়াল স্ট্রেস। সার্ভিস কন্ডিশনে স্ট্রেস ওখানে ছিল না, রেসিডুয়াল ছিল। বা ব্রাস কার্টিজ, সেটাও ছিল রেসিডুয়াল স্ট্রেস। এটা হতে পারে। আর একটা হতে পারে করেকশন প্রোডাক্ট,
এটা আমি লাল কালি দিয়ে বুঝেছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। টরশন প্রোডাক্ট মানে কোনো স্ট্রেস নেই, সার্ভিস কন্ডিশনে আমি কোনো ম্যাটেরিয়ালের উপরে স্ট্রেস দেইনি, কোনো রেসিডুয়াল স্ট্রেস নেই, কিন্তু অন্য কোনো করেকশন হচ্ছে, সো স্ট্রেস নেই, কোনো স্ট্রেস নেই, কোনো স্ট্রেস নেই মানে হচ্ছে সো নো স্ট্রেস করেকশন গ্রাফিং, এটা হবে না। কিন্তু করেকশনের তো আরো অনেক টাইপ আছে, অন্য টাইপের কারণে করেকশন হয়েছে ম্যাটেরিয়ালের উপরে, ম্যাটেরিয়ালের উপরে করেকশন হয়ে কি হচ্ছে, একটা করেকশন প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই করেকশন প্রোডাক্টটা এইবারে ম্যাটেরিয়াল সরে যায়নি, ম্যাটেরিয়ালের গায়ে লেগে আছে, লেগে থেকে ম্যাটেরিয়ালের গায়ে সে একটা স্ট্রেস ডেভেলপ করতে পারে, এবং সেই স্ট্রেসটা কত বেশি হতে পারে, স্ট্রেস আপ টু 10,000 psi ক্যান বি জেনারেটেড বাই করেকশন প্রোডাক্ট। 10,000 psi মানে 1 স্কয়ার ইঞ্চির উপরে 10,000 পাউন্ড, এরকম একটা 1 স্কয়ার জায়গার উপরে এত টু মাছ। আগের দিন একটা বলা হয়েছিল যে ক্যাভিটেশন ড্যামেজে কি একটা বাবেল যখন ফেটে যায় কত প্রেসার ডেভেলপ করতে পারে, 60,000 60 না 70, আমার ঠিক মনে নেই, 60 অথবা 70 যাও একটা গেছে, হতে পারে 60, টু মাছ। হ্যাঁ, একটা 10,000 একটা করেকশন প্রোডাক্ট অন্য কোনো মেথডে করেকশন হয়েছে, করেকশন প্রোডাক্টটা অন্য কোনো মেথডে এরকম একটা করেকশন হয়েছে, করেকশন এরকম করেকশন হচ্ছে, করেকশন প্রোডাক্টের গায়ে লেগে আছে, লেগে থাকার পরে এই করেকশন প্রোডাক্টটা এই মেটালের উপরে অথবা অন্য মেটালের উপরে কত প্রেসার দিতে পারে, অ্যাজ মাচ অ্যাজ 10,000 psi, এত প্রেসার। সো ওইটাই তখন স্ট্রেস হিসেবে কাজ করবে। আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দেখবো, পরের স্লাইডে এক্সাম্পলটা আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে একটু অবাক লাগে, হ্যাঁ আগে বলেন, একটু অবাক লাগে যে কোনো স্ট্রেস নাই, না আছে অ্যাপ্লাইড স্ট্রেস, না আছে রেসিডুয়াল স্ট্রেস, অন্য কোনো মেথডে করেকশন হয়ে একটা করেকশন প্রোডাক্ট 1 ইঞ্চি জায়গার উপরে এত পাউন্ড লোড কিভাবে যায়, একটু অবাক লাগতে পারে। ওটাও কিন্তু অবাক লাগার মতো ছিল যে একটা ওয়াটার বাবল ফেটে যে একাধিক ওয়াটার বাবল ফেটে যে 60,000 psi কিভাবে দেবে। যাও, এই যে অবাক লাগছে, এই অবাকটা এই পরের স্লাইডে আবার একটু ইউজুয়াল মনে হবে। হ্যাঁ বলো, কি কোশ্চেন করছিলেন? স্যার, এই করেকশন প্রোডাক্টস এর কারণে যে স্ট্রেসটা হবে, এটা কম্প্রেসিভ হচ্ছে না কেন, মানে আচ্ছা, হ্যাঁ, এর জন্য পরের স্লাইড পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করো, দেখি তুমি পরের স্লাইডে আমি যাচ্ছি, এটা তারপরে আশা করি ক্লিয়ার হবে, না হলে আবার কোশ্চেন করো। এটার একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে ডেন্টিং। ডেন্টিংটা কি হয়েছিল, এখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, নিউক্লিয়ার স্টিম জেনারেটর ছিল, সেখানে স্টিম দেওয়ার জন্য ইনকোলেন টিউব, একটা টিউব ইউজ করা হচ্ছিল, এরকম একটা টিউব, এটা হচ্ছে ইনকোনেল, মেড অফ ইনকোনেল, ইনকোনেল, CONEL। ইনকোনেলটা হচ্ছে নিকেল বেসড অ্যালয়, হাই নিকেল কন্টেন্ট, নিকেল খুবই দামি জিনিস, খুব এক্সপেন্সিভ ইনকোনেল। সেটা সেন্সিটিভ জায়গাতে কস্ট কনসিডারেশন কোনোভাবেই করা যায় না, আমরা অন্য কোনো সেফটিকে টপ প্রায়োরিটি দিতে হয় সবসময়, কস্ট সেখানে কিছুই না। তো যাই হোক, একটা ইনকোলেন টিউব, এখন ইনকোলেন টিউব দেওয়া হচ্ছে, এর ভিতর দিয়ে যেটা যাবে, ইনকোলেন এর করেকশন রেজিস্ট্যান্স ওই ম্যাটেরিয়ালের জন্য টু হাই, সো এর কোনো করেকশন হবে না, অলমোস্ট জিরো করেকশন, সেই জন্য ইনকোলেন দেওয়া আছে। কিন্তু ইনকোলেনের স্ট্রেংথ আবার কম, সেই ইনকোলেন এরকম একটা লম্বা টিউব, সো লম্বা টিউবের স্ট্রেংথ কম, সো টিউবটা তাহলে কি হবে, একটা সাপোর্টিং দিয়ে রাখতে হবে। স্ট্রেংথ কম মানে হচ্ছে সে স্যাক করে যাবে, একটা জিনিস যদি স্ট্রেংথ কম হয় সে কি হবে, এরকম সোজা থাকতে পারবে না, এরকম বাঁকা হয়ে যাবে, তোমরা রাস্তার উপরে দেখেছো যে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন হয় পাওয়ার প্লান্ট থেকে, যে আমাদের শহরে চলে আসে, হ্যাঁ, এই যে পোলের উপর দিয়ে এরকম আসে, এরকম আসে না, এটা কি দিয়ে তৈরি হয়, এটা এই যে তারটা, এটা কি কপার তার?
রাইট, অ্যালুমিনিয়াম, নট কপার, এটা অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি কম কপারের থেকে, কিন্তু তারপরেও অ্যালুমিনিয়াম দেওয়া, কারণ কপারের ডেন্সিটি অনেক বেশি। কপার দিলে হবে কি এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এমনকি সেলফ ওয়েটের ছিঁড়েও যেতে পারে। সেজন্য অ্যালুমিনিয়াম লাইটার। হ্যাঁ, ওটা কন্ডাক্টিভিটি কম্প্রোমাইজ করা হয় দুটো কারণে, আর ওটা চিপার, কপারের থেকে চিপার, এই কারণে অ্যালুমিনিয়াম দেওয়া হয়। স্ট্রেন দরকার আছে, ইনকোলনের স্ট্রেন কম, ওটা দেওয়া হচ্ছে, পাইপ দেওয়া হচ্ছে, করেশন রেজিস্ট্যান্স ভালো করে। সাপোর্টিং দিতে হবে, সাপোর্টিং না দিলে এরকম বেঁকে যাবে, পাইপটা এরকম বেঁকে যাবে, সাপোর্টিং দেওয়া হচ্ছে কিভাবে? সাপোর্টিং দেওয়া হচ্ছে ওর বাহির দিয়ে আরেকটা পাইপ নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা পাইপ, এটা হচ্ছে স্টিল, দিস ইজ স্টিল, স্টিল পাইপ, বাহিরেরটা হচ্ছে স্টিল পাইপ। সো দিস ওয়ান এন্ড দিস ওয়ান স্টিল। ঠিক আছে, স্টিল পাইপ। আর তার এটা এত ফাঁকা না, আমি সায়েন্সটা বোঝার জন্য ফাঁকা রাখা হয়েছে। এর গা ঘেসে ঘেসে যাচ্ছে কি ইনকুলেন্ট টিউব। ওই স্টিলের স্ট্রেন বেশি, ইনকুলেন্ট টিউবের করেশন রেজিস্ট্যান্স বেশি। করোসিভ মিডিয়া যাচ্ছে এইটা দিয়ে, ইনকুলেন্টের করেশন হবে না। কিন্তু স্টিলের এটা হচ্ছে জেনারেল নর্মালি স্টিল দেওয়া হয়েছে স্ট্রেন মিট করার জন্য। এই স্টিলের কি হচ্ছে করেশন হবে, স্টিলের করেশন বাইরের দিকেও হবে, ভিতরের দিকে। ভিতরের দিকে এই যে স্টিলের করেশন, ভিতরের দিকে হলো করেশন প্রোডাক্ট। এই করেশন প্রোডাক্টটা বেরোতে পারে এখানে। করেশনের ভলিউম কি মেটালের ভলিউম থেকে বেশি, করেশন প্রোডাক্ট এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়লে এই ইনকুলেন্ট টিউবের উপরে কি হচ্ছে, সে এই দিক থেকে প্রেসার দিচ্ছে না, দিচ্ছে কিনা, দিচ্ছে। এখানে এই এটা তো, এটা কি, এটা একটা সার্কুলার। ক্রস সেকশনটা দেখলে কেমন হবে? ক্রস সেকশনটা হচ্ছে বাহিরের দিকে ক্রস সেকশন, দিস ইজ স্টিল, দিস ইজ ইনকুলেন্ট ক্রস সেকশন, দিস ইজ ইনকুলেন্ট। সো যখনই এই বাইরে এই স্টিলের ভিতরের সাইডটা করেশন হচ্ছে, করেশন প্রোডাক্ট এখানে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। সো এই ইনকুলেন্টের উপরে কি দিবে? চাপ দিবে, এখানে একটা চাপ দিবে, ভিতর দিকে একটা চাপ দিবে, তাই না? চাপ দিবে। এটা যদি চাপ দেয়, চাপ দিলে কি হবে? এটার উপরে স্ট্রেস ডেভেলপ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য স্ট্রেস। হ্যাঁ, এটার উপর যদি চাপ দেয় তাহলে এই সাইডে কি লোড করছে? এই সাইডে টেনসাইল লোড করছে, এই সাইডে টেনসাইল লোড করছে। পরবর্তীতে দেখা গেল ইনকুলেন্ট এইখান দিয়ে ক্র্যাক ডেভেলপ করে এখান দিয়ে ফেলে। সো মেকানিক্যাল ক্লিয়ার হয়েছে কিনা? সো করেশন প্রোডাক্ট ইনকুলেন্টের না, করেশন প্রোডাক্ট হচ্ছে স্টিলের। সে যখন এটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যানুলার। অ্যানুলার মানে আংটির মতো, দেখো এটা একটা আংটির মতো ইনকুলেন্ট টিউব, আর বাইরেরটা হচ্ছে স্টিল টিউব। সো এটা একটা আংটির মতো, এই জায়গাটা আংটির মতো। সো এই সারফেসটা স্টিল করেশন প্রোডাক্ট দিয়ে যখন ভরে গেল, তখন সে ভিতরের ইনকুলেন্ট পাইপের উপরে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে চাপটা এরকম হবে। তাহলে এই ইনকুলেন্টের ভিতর সাইডটা টেনসাইল লোডে থাকবে, এদিকে চাপ দেওয়া হয় টেনসাইল লোডে। সো এই বরাবর ক্র্যাকিংটা ডেভেলপ করেছে, এটাকে ডেন্টিং বলা হচ্ছে। Observed in nuclear steam generator, inculant tubes are crushed হয়ে গেছিল where they pass through carbon steel tube supports, plain carbon steel tube support ছিল। অ্যানুলার স্পেসেস, অ্যানুলার মানে হচ্ছে, অ্যানুলার কথাটার মানে হচ্ছে আংটি, আমরা যে আংটি পরি সেই আংটিটা, সেটা কেমন রাউন্ড একটা কিছু। দেখো এই জায়গা দিয়ে, এই যে ইনকুলেন্টের বাহির সাইড দিয়ে, ওইটা একটা অ্যানুলার না? এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা অ্যানুলা, এটাকে অ্যানুলা বলছে। বিকামস ফিল্ড উইথ স্টিল করেশন প্রোডাক্ট, এই জায়গাটা ভরে গিয়েছিল স্টিলের করেশন প্রোডাক্ট, ভরে গিয়েছিল। হুজ ভলিউম ইজ গ্রেটার দ্যান দ্য মেটাল কনজিউম, যার ভলিউমটা, যে আমরা জানি আয়রন কি, আয়রন যোগ অক্সিজেন, সো আয়রন অক্সাইড। সো এই ভলিউমটা বেশি, সো এই ভলিউমটা বেশি হওয়ার কারণে কি হচ্ছে, জায়গাতে স্পেস তো নাই ওখানে, সে ভিতরে চাপ দিচ্ছে, দ্যান দ্য মেটাল কনজিউম। স্ট্রেস ইজ গ্রেটার দ্যান দ্য ইল্ড পয়েন্ট আর প্রডিউস। সো ইনকুলেনের যে ইল্ড পয়েন্টটা কম, কারণ ইনকুলেনের স্ট্রেংথ কম, শুরুতে বলা হয়েছে, তার থেকে বেশি সে প্রেসার পেয়েছিল, ফলে সে ক্রাশ করে গিয়েছিল। সো করেশন প্রোডাক্ট যে অনেক প্রেসার দিয়ে তোমার স্ট্রেস করেশনটা ঘটাতে পারে, সেটা আমরা দেখলাম। হ্যাঁ বলো, আগে যে কোশ্চেন করেছিলে ক্লিয়ার হয়েছে কিনা তোমার? না কোশ্চেন থাকলে আরো বলো।
টেনসাইল আর তার মানে কম্প্রেশন। কি এটা যে আমি ভাবছিলাম যে যে করশন প্রোডাক্টটা তৈরি হবে ওইটার কারণে হচ্ছে টেনজাইল স্ট্রেসটা আসবে, বাট আমি এখন যেটা বুঝতেছি যে ওটা মানে কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছে, বাট ওই যেই এনভায়রনমেন্টে আছে ওইটাই যে টেনজাইল স্ট্রেসটা সেটার কারণে হচ্ছে ফেল করতেছে। রাইট, ফেইল হলো কে ইনকোলেন ফেইল, এবং ইনকোলেনের উপরে স্ট্রেসটা কি পড়লো, টেনসাইল লোড পড়লো ভিতর সাইডটা। এই ইনকোলেন পাইপ এদিক থেকে যদি আমি এদিক থেকে যদি মানে চাপ দেই, মানে কম্প্রেসিভ দেই, তাহলে কি হবে, এই জায়গাটা এই ভিতরের সাইডটা কি টেনসাইল লোড পড়বে না? টেনসাইল লোড পড়বে না? এরকম একটা জিনিসকে আমি চাপ দিলাম, চাপ দিলে সে কি হচ্ছে, চাপ দিলে সে একটু পরে সে এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তাই না? এখানে যদি আমি চাপ দেই, চাপ দেওয়ার পর সে এরকম হয়ে যাচ্ছে না, তাই তো? বেঁকে যাচ্ছে তো, আমি চাপ দিচ্ছি তো এখানে, তাহলে সে এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাওয়া মানে কি, তার মানে এই জায়গাটায় এই ভিতরের সাইডটা টেনসাইল লোডে আছে না, টেনসাইল লোডে আছে। সো এখান থেকে কাকে এইভাবে ডেভেলপ করবে। Torsion product was produced by the mild steel, torsion is carbon steel, but cracking developed, stress torsion cracking developed not in carbon steel tube but in inconel tube. So এটা হচ্ছে টেন্টিং। সেই পর্যন্তই থাক, সময় শেষ। স্যার, হ্যাঁ বলো। আমাদের পরের সিটিটা কয়টা লেকচারের উপর হবে? 9-10টা। জি স্যার। 8টা থেকে 10টা বললেন? 9টা থেকে 10টা। এখানে পড়ানো কম হয়, হ্যাঁ আমি দেখেছি যে মানে আমি ক্লাসরুম যখন লেকচার দেই তখন 2টা লেকচারে যতটুকু শেষ করতে পারি, অনলাইন ক্লাসে 3টাতেও অ্যাটলিস্ট 3টা লেকচার লেগে যাচ্ছে, বেশি লেগে যায়। কারণ ফিজিক্যাল একটা মুভমেন্ট থাকে, সে ফিজিক্যাল মুভমেন্ট দিয়ে অনেক কিছু সহজে বোঝানো যায়, অনলাইনে সেটা বোঝাতে গেলে সময় লেগে যায় বেশি, বুঝছো? ফলে অনলাইনে 9টা ক্লাস মানে হচ্ছে ফিজিক্যালি আমি বলবো 6টা বা 5টা ক্লাস। এই জন্য আমি একটু ওয়ারিড যে কতদূর শেষ করতে পারবো বাকি সময়। তোমাদেরকে ওই আমার পাওনা ক্লাসটা দিতে বলছি, এখন তো তারিখ কিছু বললে না। না স্যার, দিব স্যার। ওই আমাদের আর কি রিসেন্টলি অনেকগুলো অ্যাসাইনমেন্ট পড়ে গেছে তো, মানে এই জন্য আর কি বৃহস্পতিবারটা ফাঁকা পাইতেছি না। আমি দিয়ে দিব স্যার একটা। শনিবার অথবা বৃহস্পতিবার দিও আমাকে। আবার ওই যে অ্যাডমিশন টেস্ট আছে সেখানেও বোধহয় একটা বুধবার পড়ে যাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ 30 তারিখে অ্যাডমিশন টেস্ট আছে, এটা বুধবার। আরো কিছু মিস হবে। বুয়েটের অ্যাডমিশন? হ্যাঁ বুয়েটের অ্যাডমিশন 30 3 দিন তো অ্যাডমিশন টেস্ট এবার। আর ওগুলা কি পিছাবে না? কোনগুলা? স্যার অ্যাডমিশন টেস্ট গুলা এখন তো পিছানোর কোনো ঘোষণা আসেনি। যতক্ষণ ঘোষণা না আসবে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারছি না। একবার তো পিছিয়েছে, আবারও পিছাবে কিনা আমরা জানি না। যতক্ষণ ঘোষণা না আসছে ততক্ষণ তার কিছু বলা যাচ্ছে না। আবার তো স্যার করোনা রেট বাড়তেছে, এই জন্য বললাম। পিছাতেও পারে, যদি না পিছায় তাহলে আবার 30 তারিখ বুধবার আবার মিস হয়ে যাবে। দেখা যাক কি হয়। আমাদের যে 15 মার্কসের পরীক্ষাগুলো হচ্ছে ওটা কি 20-এ কনভার্ট হয়ে যাবে পরে? তোমার টোটাল ক্লাস টেস্টে 60 মার্কস না 20% না? জি স্যার। হ্যাঁ আমি 4টে ক্লাসকে 4টের ভিতর বেস্ট 3টা মানে 3 45কে আমি 60-এ কনভার্ট করে নেব। জি স্যার, বুঝতে পারছি। রোল নাম্বার 1। Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. 16. 17. Yes, sir. 18. 19. Yes, sir.
20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 24, 25, Yes, sir. 26, Yes, sir. 26, 27, Yes, sir. আচ্ছা ঠিক আছে 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, roll number 50, Yes, sir. 50 আছে 15 series 22 আচ্ছা রবিন আছো Yes, sir. 12 series 19 12 series 19 absent আজকে absent আছে রোল নম্বর 16 আছো না নেই 16 absent 45 absent 12 series sir. Sir, rules 16, sir. আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি অ্যাবসেন্ট থাকে গেল 45 আর 12 সিরিজের 19 ওকে থ্যাংক ইউ স্যার আপনার এক্সট্রা ক্লাসটা স্যার 12 বা 13 এর দিকে আমি দিয়ে দিব স্যার। দিও ঠিক আছে থ্যাংক ইউ Recording